অনেক অনেক ধন্যবাদ। আমরা তো পরে তোমরা বলেছো আমাকে সব সম্বর্ধনা দেবে, ঠিক আছে। দেশবন্ধু বিদ্যাপীঠের শিক্ষা সংসদের সম্পাদিকা জয়তী জানা মহাশয়কে আমি জয়তী ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে একটি আসন গ্রহণ করার জন্য। আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করব। প্রথমে উদ্বোধনী সঙ্গীত হবে। উদ্বোধনী সঙ্গীতে যারা অংশগ্রহণ করবে তাদের নামগুলো আমি ঘোষণা করছি, তোমরা চলে আসো। প্রীতম সুর, দীপ্তম চ্যাটার্জি, অমিত শীল, অনুদীপ রায়, তোমরা এসে মাইকের সামনে দাঁড়াও। আমাদের উজ্জ্বল কুন্ডু মহাশয় উপস্থিত হয়েছেন, ওনাকে আমরা মঞ্চে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করল বিদ্যালয়ের ছাত্ররা। এরপরে আমরা চলে আসছি আজকের এই অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন এবং মূল অনুষ্ঠানে। একটু চুপ করবেন সবাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বীক্ষণাগার সহায়ক অর্থাৎ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সম্মানীয় সুশীল মুর্মু মহাশয়। আমি সুশীল বাবুকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করছি এবং আমি অনুরোধ জানাচ্ছি উনি আমাদের মধ্যে সর্বক্ষণ এই অনুষ্ঠানে থাকবেন। এখন আজকের এই অনুষ্ঠানের যিনি প্রাণ পুরুষ, যাকে আমাদের শ্রদ্ধা নিবেদনের এই পর্যায়ে এই অনুষ্ঠান, তাকে পুষ্প দিয়ে শুভেচ্ছা এবং শ্রদ্ধা বিনিময় করবেন আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় উজ্জ্বল কুন্ডু মহাশয়। আমি উজ্জ্বল বাবুকে বলছি আপনি পুষ্পস্তবকটি সুখেন্দু বাবুর হাতে তুলে দিন এবং এই যে একটি বিদায় ক্ষণ, এটা যেন আমাদের সকলের মনের মণিকোঠায় গাঁথা হয়ে থাকে। একটি অসামান্য সুন্দর মুহূর্ত তৈরি হতে চলেছে। সুখেন্দু বাবুকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় উজ্জ্বল কুন্ডু মহাশয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান একটি প্রথাগত বিষয়। এই অনুষ্ঠান করা মানে কিন্তু একজন শিক্ষক মহাশয়কে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণের পথে পাঠিয়ে দেওয়া। এটা যেমন নিয়তির একটি নিয়ম, কিন্তু তার পাশাপাশি এর মধ্যে নানা রকমের নতুনত্ব আছে। যে মানুষ দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রীকে উপযুক্ত শিক্ষাদান করেছেন, সেই মানুষকে এবার নিশ্চিন্তে তার গৃহস্থ এবং ঐশ্বরিক জীবন যাপন করার জন্য একটা অবসর দেওয়া হয়। যাই হোক, আমরা সেই সুখেন্দু বাবুকে আমাদের প্রাণের শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। তার সম্পর্কে সামান্য কয়েকটা তথ্য না দিলেই নয়। সুখেন্দু বাবু ছিলেন, কিছু করো, সুখেন্দু বাবু ছিলেন অত্যন্ত পারদর্শী এবং যোগ্য একজন শিক্ষক, যিনি এই শিক্ষকতা জীবনে প্রবেশ করার পূর্বেও পশ্চিমবঙ্গ সরকারের একটি চাকুরিতে বেশ কয়েক বছর কর্মরত ছিলেন। তোমাদের মধ্যে যারা আস্তে আস্তে বড় হচ্ছে, তোমরা জানবে পিএসসি ক্লার্কশিপ বলে একটি পরীক্ষা আছে, পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপের পরীক্ষা, যেখান থেকে বিভিন্ন সরকারি দপ্তরে বড় বড় ক্লার্ক অর্থাৎ করণিকরা কাজ করেন। সেই রকমই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি উন্নয়ন দপ্তরে উনি বেশ কয়েক বছর কাজ করেছেন। কিন্তু তার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল যে আমি ছাত্রদেরকে শেখাবো, ছাত্রদের সঙ্গে আমার অবশিষ্ট জীবনটা কাটাবো। সেই জন্য তিনি সেই সরকারি চাকুরি ছেড়ে দিয়ে উনি যোগদান করেছিলেন দিঘা মল্লিকাটি দেশবন্ধু বিদ্যাপীঠে। তিনি প্রথম 1986 খ্রিস্টাব্দে সরকারি চাকুরি পেলেও আমাদের এই বিদ্যালয়ে জয়েন করেছেন 1996 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। তাহলে এপ্রিল 1996 থেকে জানুয়ারি 2026, প্রায় কয়েক মাস কম, 3 মাস কম, দীর্ঘ 30 বছর ধরে তিনি অনায়াস পরিশ্রম করে গেছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট শিক্ষায় শিক্ষিত করার জন্য। এবং তোমরা জানো যে তিনি হলেন বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক, তার বিষয় ছিল কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন। তো আমরা তার সম্পর্কে আরো কথা কিছু শুনবো, কিন্তু তার আগে এখন ছাত্রদের তরফ থেকে কয়েকটা অনুষ্ঠান আছে, আমি বলে রাখছি, তোমরা একটু তৈরি থাকবে। দুজন ছাত্র আবৃত্তি পরিবেশন করবে, প্রথমে রিতম সুরই এবং তারপরে রজত বোস, তারপরে স্মৃতিচারণা করবে বা আমাদের ছাত্রদের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করবে অম্লান ঘোষ। তোমরা ক্রমান্বয়ে প্রস্তুত থাকো, ঠিক আছে? প্রথমে চলে আসো রিতম সুবল, আবৃত্তি পরিবেশনা করবে রিতম সুবল, 8ম শ্রেণীর ছাত্র, এবং এরপরে তুমি রজত ঘোষ, তুমি প্রস্তুত থাকবে। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উড়ছে বুঝে, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খেলা খেলে খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ে, ও ভাতটা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা বুড়ি। তো আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাগিয়ে বকে, তোমার খোকে অমনি কেঁদে ওঠে, খেলা করছে মনে করে ওকে। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারিদিকে চায়। তোমার খুকি এমনি বোকা হবা, ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। বলে ছন্দ আছে জোছনাতে, দিন দুপুরে পাখি ডাকে, ঝিঝির ডাকে ভোর রাতে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি,
জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দ বাঁধা রাত্রির দিন, কান পেতে যা শুনতে পাবে কিছুটি নয় ছন্দহীন। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়, কান্না দিলে ছন্দ যেন পদ্ম লেখা সহজ নয়। সবাইকে নমস্কার। একজন শিক্ষক বা একজন শিক্ষিকার প্রথম এবং সর্বোৎকৃষ্ট মূল্যায়নকারী হল তার ছাত্রছাত্রীরা। তো আমি সেই রকমই এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, শুভঙ্কর ঘোষ। সম্মানীয় শুভঙ্কর ঘোষ মহাশয়কে আমি বলছি আপনি আসুন। উনি বর্তমানে একটি বিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং শুধু তাই নয়, সুখেন্দু বাবুর একজন একনিষ্ঠ ছাত্রও ছিলেন। উনি শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয়, আজকে যার অবসর গ্রহণের দিন, আমার শ্রদ্ধেয় শিক্ষক সুখেন্দু স্যার এবং উপস্থিত শিক্ষার্থীরা, আমি এই স্কুলে 1990 সাল থেকে 1998 সাল অবধি পড়েছিলাম। তো স্যারকে আমরা পেয়েছি 96 সাল নাগাদ। যদিও সরাসরি শ্রেণীকক্ষে স্যারকে আমি পাইনি, পাওয়ার আমার সুযোগ হয়নি, যেহেতু আমি আর্টস বিভাগের শিক্ষার্থী ছিলাম। তো একদিক থেকে আমি খুব ভাগ্যবান, স্যারের গড়া অনেক শিক্ষার্থীকে আমি পেয়েছি। এবং আরো বড় কথা, আমার সন্তান অরিন্দম ঘোষ বর্তমানে একাদশ শ্রেণীতে পড়ছে, মানে পঞ্চম শ্রেণী থেকে স্যারকে পেয়েছেন। আমার অনেক চেনা জানা শিক্ষার্থী, আমার থেকে বয়সে যারা ছোট বা সমবয়সী, যারা আমাদের বিজ্ঞান গ্রুপ নিয়ে পড়াশোনা করেছেন, স্যারের আদর্শে দীক্ষিত, তারা আজকে অনেক বড় জায়গায় গেছেন। এই কালকেই আমাদের প্রাক্তন কিছু ছাত্রদের সঙ্গে কথা হচ্ছিল, আমি তাদের জানালাম এই ব্যাপার। যদিও তারা এমনই কাজগুলো করেন যে সেখান থেকে তারা আসতে পারেননি। তো যাই হোক, স্যারকে আমরা পেয়েছি। শিক্ষার্থীদের শিক্ষা দান করার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে নানা রকম, আমি যখন মাঝে মধ্যেই কোনো সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানগুলোয় আসার যেগুলো সুযোগ হয়েছে, সেখানে আমি দেখেছি যে সেখানে স্যার শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে মিশতে গিয়ে তাদেরকে সুন্দর করে বোঝানো, এই বিষয়টা আছে। আর বিজ্ঞানের ক্ষেত্রেও স্যারের সাবজেক্ট কেমিস্ট্রি, রসায়ন বিষয়টা সত্যি বিজ্ঞানের যে বিষয়, মানে যেটাকে কত সহজ করে সুন্দর করে উপস্থাপনা করা যায়, তো স্যার সেভাবেই ছাত্রদের করিয়েছেন। তোমরা যারা পড়েছো তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, আর একটা বিষয় বলবো যে তোমরা যেমন দেখবে যে স্কুলে তোমরা পঞ্চম শ্রেণীতে বা অন্য শ্রেণীতে তোমরা প্রবেশ করেছো, আবার একটা দিন দেখবে যে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে তোমরা আবার বৃহত্তর জগতে প্রবেশ করবে। তোমাদেরও যেমন স্কুলে প্রবেশ
প্রস্থান আছে, তেমন যারা চাকরি করেন তাদেরও একটা নির্দিষ্ট দিনে আসতে হয়, স্কুলে জয়েন করতে হয়, আবার এমন একটা দিনে কর্মজীবন থেকে অবসর নিতে হয়, কারণ এটাই আমাদের নিয়ম। মিনিমাম আমাদের এই চাকরিতে 60 বছর হয়ে গেলেই টাকা অবসর গ্রহণ করতে হবে। এই অবসর চাকরি জীবনে যারা আছেন, তো এইটা গেল অফিসিয়াল একটা দিক। স্যার আসেন, একটা জায়গায় সই করতে হয়, স্যারদের অ্যাটেন্ডেন্স কাটা আছে, তোমরা শিক্ষার্থী যারা একটু শুনে নেবে, যে তাদের একটা নির্দিষ্ট জায়গায় সই করতে হয়, আবার মানে যাওয়া আসার একটা সই করতে হয়। সেইটা হয়তো স্যার আজকেই শেষ সই আর করতে পারবেন না, কিন্তু একটা কথা মনে রাখবে যে শিক্ষক সমাজ বা মাস্টারমশাই এদের অবসর বলে কোনো কিছু হয় না। এরা সারা জীবন নিরলস কর্মের সঙ্গে, সারা জীবন শিক্ষার্থীদের হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকেন। তো স্যারও থাকবেন, স্যার আসবেন, আমিও স্যারকে বলবো। স্যার চলে যায় স্কুলে একটা বিশাল ক্ষতি, কারণ আমাদের এখানে সত্যি স্যার উচ্চ মাধ্যমিকে যে বিষয়টা স্যার পড়াতেন, স্বাভাবিক সেই বিষয়ের বিকল্প শিক্ষক এখন নতুন করে পাওয়া বা সরকার থেকে যে দেওয়ার সেই ব্যাপারটায় এখন খুবই মানে সম্ভাবনা কম। যার ফলে আমি স্যারকে অনুরোধ করব যে আপনি নিয়মিত এসে সময় মতো এসে যেভাবে স্যারেদের যেভাবে ছাত্রদেরকে উৎসাহ দিয়ে গেছেন, পাশে থেকেছেন, সেভাবে থাকবেন। অনেকের ক্ষেত্রেই অবসর জীবনটা এমনই একটা ব্যাপার হয়, মানে নিজেকে কাজের সঙ্গে যুক্ত না রাখতে পারলে মানে তার খুবই একটু মানে যেটা আমি বলতে চাইছি মানসিক দিক থেকে একটু কষ্টের জায়গাটা হয়। কারণ এটা স্যার জানেন যে ছাত্রদের থেকে ছেড়ে অবসর গ্রহণ করা, ডেইলি বিদ্যালয়ে আসা, ছাত্রদের সঙ্গে মেশা, তাদের শিক্ষা দেওয়া এবং সেখান থেকে আর নিয়মিতভাবে হয়তো স্যারের আসা হবে না, এই যে জায়গাটা মেনে নিতে প্রত্যেকের ক্ষেত্রে খুবই একটা কষ্টের বিষয় হয়। স্যারকে বলবো যে আজকে এই স্কুল অনেক বড় জায়গায় গেছে, সব স্যারেদেরই অবদান আছে, সেখানে আপনারও অবদান আছে। তা আপনি স্কুলে আসবেন, ছেলেদের ছাত্রদের স্নেহে টেনে নেবেন, তাদের পরামর্শ দেবেন যাতে তারা অনেক বড় জায়গায় যেতে পারে। আর স্যারের শারীরিক সুস্থতা কামনা করছি, যে স্যার খুব ভালো থাকবেন, অবসর জীবন পালন মানে অবসর জীবনের স্বাভাবিককালেই একটু শরীরটা একটু নিয়মিত জীবনচর্যার অভাবে একটু শরীরের দিকটাই মানে সবচেয়ে বেশি একটু ক্ষতিগ্রস্ত হয়। তো স্যারকে বলবো, ঈশ্বরের কাছে আমি জানাবো যে স্যারের শরীর ভালো থাকুক, স্যার নিয়মিত বিদ্যালয়ে আসুন। এই বলে আবার আমি স্যারকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ছাত্র তথা বর্তমান শিক্ষক শুভঙ্কর ঘোষকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিদ্যালয়ের বর্তমান 10ম শ্রেণীর ছাত্র অম্লান ভোর স্যারকে ছাত্রদের পক্ষ থেকে, বর্তমান ছাত্রদের পক্ষ থেকে কিছু কথা বলবে এবং স্যারের মূল্যায়ন করবে। অম্লান ভোর, তুমি তাড়াতাড়ি চলে এসো। প্রথমেই প্রণাম জানাবো আজকের অনুষ্ঠানের প্রাণপুরুষ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সুখেন্দু বাবুকে। সত্যি কথা বলতে এরকম একজন গুণী এবং ছাত্রদলকে শিক্ষকের প্রতি মূল্যায়ন করার ক্ষমতা এবং যা শিখেছি তাই কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নাও। প্রথমত বলবো, আমরা যখন প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে পড়েছি, কোনোদিন কোনো শিক্ষক আমাদেরকে শিক্ষাদান করেননি, সাধারণত শিক্ষিকারাই শিক্ষাদান করতেন।
এই দিগরাম মল্লিকঘাটি দেশবন্ধু বিদ্যাপীঠের বুকে যে শিক্ষকের থেকে প্রথম শিক্ষা গ্রহণ করেছি তিনি এই সুখেন্দু বাবু। প্রথমত আমরা আমাদের পূর্ব প্রজন্ম থেকে যা জেনে এসেছি বা আমার মনে যা ধারণা ছিল তা হয়তো একজন মাস্টার মশাই সম্পর্কে যে ধারণা ছিল তা হলো তার পরনে সাদা ধুতি পাঞ্জাবি, চোখে চশমা, হাতে বেল। এই ধারণা আর একটু দৃঢ় হয়েছিল তখন সালটা 2021 দিগরাম মল্লিকঘাটি দেশবন্ধু বিদ্যাপীঠে। তখন আমি পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্র। সেইভাবে দিগরাম মল্লিকঘাটি দেশবন্ধু বিদ্যাপীঠের সঙ্গে কিংবা অন্যান্য শিক্ষক শিক্ষিকার সঙ্গে আমার পরিচয় সেভাবে ঘটেনি বা যোগাযোগও তৈরি হয়নি। তখন অনলাইনে ক্লাস হতো, উনি ক্লাস নিতেন। উনি কোনোদিন অনলাইনে ক্লাসের সময় ভিডিও অন করতেন না। তিনি সব ছাত্রদেরকে বলতেন অডিও অফ রাখার জন্য এবং ভিডিও অফ রাখার জন্য। কেবলমাত্র তিনি যখন পড়া ধরতেন তখন ভিডিও এবং অডিও অন করতে বলতেন। তো একদিন তিনি এরকম পড়াচ্ছেন, হঠাৎই আমি কিছুটা অন্যমনস্ক হয়ে গেছিলাম। আমার ভাই হঠাৎ অডিওটা অন করে একটা গান করে উঠেছিল। উনি প্রচন্ড ধমক দিয়েছিলেন। সেদিন মনের মধ্যে একটা দৃঢ় ধারণা তৈরি হয়েছিল যে হয়তো মাস্টার মশাইরা অত্যন্ত রূঢ় রাশভারী প্রকৃতির একজন মানুষ হন। কিন্তু দিগরাম মল্লিকঘাটি দেশবন্ধু বিদ্যাপীঠে করোনা পরিস্থিতির পর 2022 সালে আসার পর যে মানুষটাকে দেখলাম, দেখে যা বুঝলাম মানুষটি ওপর থেকে যতটাই কঠিন, মানুষটির মনটা ততটাই নরম, ততটাই তিনি ছাত্র দরদী। যদিও ক্লাস 6 এবং 7-এ আমি ওনার ক্লাস পাইনি, যেহেতু আমাদের বিজ্ঞান বিষয়ে সেরকম কোনো বিভাজন ছিল না, রসায়ন পদার্থবিদ্যা বলে। পরবর্তী সময়ে যখন ক্লাস 8-এ উঠলাম উনি আমাদের রসায়ন নিতেন। তো এই রসায়ন বিষয়টা যে আমার খুব একটা পছন্দের কিংবা ভালো লাগার বিষয় ছিল এমন নয়, কিন্তু এরকম কঠিন একটা বিষয় উনি যেভাবে পড়াতেন এবং ছাত্রদের সঙ্গে উনি যেভাবে মিশে খেলার ছলে বিভিন্নভাবে পড়াতেন, সত্যি ওনার প্রতি অনেকটা কৃতজ্ঞতা রয়ে যাবে। কেননা ওনার হাত ধরেই রসায়ন বিষয়টার উপর ভালো লাগা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, কিছুদিন আগে সরস্বতী পুজোর দিন উনি আমাকে একটা কথা বললেন। উনি বললেন, আজকাল সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রত্যেককে নিয়ে খুব মাতামাতি করা হয়, কিন্তু শিক্ষকতা পেশাটার মর্যাদা কজন বোঝে। আমার মনে যে একটা সন্দেহ ছিল যে উনি ওনাকে দেখে যে আমরা জেনেছি উনি এত গুণী, ওনার এত পারদর্শিতা সমস্ত ক্ষেত্রে, আমি ভেবেছি, কিন্তু ওনাকে কোনোদিন সাহস করে জিজ্ঞাসা করার সাহস হয়নি যে উনি কেন শিক্ষকতা পেশাটাকে বাছলেন। আর অনেক ভালো ভালো সমাজের অনেক উচ্চ স্তরে অনেক ভালো ভালো পেশা থাকে, কিন্তু এই 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন উনি যে কথাটা বললেন আমার কাছে পুরো পরিষ্কার হয়ে গেল উনি কেন শিক্ষকতা বেঁচেছিলেন। উনি বললেন, ডাক্তারদের কাজ রোগীদের নিয়ে, তাদের কাজ রোগীদের নিয়ে, এবং ইঞ্জিনিয়ারদের কাজ তাদের মাথা খাটানো, কিন্তু আমরা যে পেশায় নিযুক্ত অর্থাৎ শিক্ষকতা পেশা, সেই শিক্ষকতা পেশা থেকে শিক্ষকতা পেশা তার কাজ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে, যে প্রজন্মের মধ্যে রয়েছে অনেক চিকিৎসক, অনেক বিজ্ঞানী, অনেক ইঞ্জিনিয়ার। তার কাজ ভবিষ্যৎ প্রজন্মের খুঁটি প্রস্তুত করার জন্য। এই মানুষটার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার মতো কোনো ভাষা আমার নেই। সময় চলে যাবে, কিন্তু এই মানুষটার কথা আমাদের ছাত্র জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে এবং আজীবন এই মানুষটার কথা মনে রাখবো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমি ডেকে নিচ্ছি সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করার জন্য বিদ্যালয়ের সহশিক্ষিকা সুস্মিতা চক্রবর্তীকে। তবলায় সঙ্গত করবেন
বিশ্বজিৎ। মনটা খারাপ স্যার, কালকে থেকে স্যারের সাথে আর দেখা হবে না, একসাথে গল্প করা, কাজ করা কিছুই হবে না। তবুও চেষ্টা করছি আপ্রাণ যে গানের মাধ্যমে স্যারকে একটা শ্রদ্ধাঞ্জলি জানানোর। সুশীলবাবু সমস্ত রকমভাবে তার সঙ্গে তাকে সহযোগিতা করেছেন এবং এতটা কাছ থেকে এতটা নিবিড়ভাবে সেই সুখেন্দুবাবুকে মেশা, তার সম্পর্কে জানা, তাকে চেনার অভিজ্ঞতা সুশীলবাবুর হয়েছে, তাই তিনি স্মৃতিচারণা করতে ইচ্ছা প্রকাশ করেছেন। আমি সুশীলবাবুকে ডাকছি কিছু বলার জন্য। এবং বর্তমান এবং প্রাক্তন আমাদের দেবপালবাবুকে নমস্কার জানিয়ে এবার সুখেন্দুবাবুর আজকে রিটায়ারমেন্টের দিন দু একটা কথা বলবো। উনি প্রথমে আমাদের ঢোকার মুখে যে অফিসটা ঘর ছিল, উনি হাতে বা পায়ে ব্যান্ডেজ দিয়ে
এসেছিলেন পরীক্ষা দিতে। আমি ভেবেছিলাম উনি আমাদের খেলোয়াড়, আমাদের তখন ফুটবল খেলা হতো, আমাদের তৈরি করা ভার্সেস আমাদের স্কুল মাস্টারমশাইদের সাথে খেলাধুলো হতো। সেইভাবে কেমিস্ট্রি স্যার উনি জয়েন করলেন, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছিলাম। উনি প্রথমে ছাত্রছাত্রীদের যখন আমাদের 11 ক্লাসে ভর্তি হয়, প্রথমে আমরা কি করি, যে ফাঁপা নল থাকে কাছে, 3rd ডিগ্রি, কোথায় 90 ডিগ্রি, এগুলো শেখায়। বুনসেন দীপকার কোনটা বলা হয়, এবার সমস্ত যেগুলো শেখানো হয়। তারপরে আস্তে আস্তে ওদের প্র্যাকটিক্যাল করানো হয়। এবার দীর্ঘদিন আমি থাকাকালীন স্যার অত্যন্ত জটিল পড়াকে সহজভাবে যে কাছে থেকে আমি বুঝেছি স্যারের যে দক্ষতা, সমাজ গড়ার পথে উনি ছেলেগুলোকে যেভাবে তৈরি করেছেন, যারা ওনার আমলে পড়াশোনা করেছেন তারাই ভালোভাবে বুঝতে পারবেন। এবং ওনার যে সমস্ত কিছু পরিবেশটাকে যেভাবে কন্ট্রোল করতেন, আমাকে বলতো, সুনীলদা তুমি STS গ্যাস তৈরি করো, তৈরি করে যে তোমরা চুপ করে বসো। এবং উনি যাদবপুর ইউনিভার্সিটিতে থেকে ডিগ্রি কোর্সের আমার মেয়েও পড়তো যাদবপুরে, কিন্তু সেই থেকে জানতে পারলাম 5-6 ঘন্টা ল্যাবে থাকতে হতো। সেই 5-6 ঘন্টা ল্যাবে থেকে মানে সেইভাবে পড়াশোনা করে উনি সরকারি, স্যার বললেন যে সরকারি চাকরি ছেড়ে দিয়ে যে সমাজ গড়ার পথে যে উনি শিক্ষাদান প্রসারিত করার জন্য উনি এসছেন, অনেক যে দেশের সমাজ যাতে ভালোভাবে তৈরি হয়, এই বলে স্যারকে অনেক প্রণাম জানিয়ে আমার একটু এই ছোট্ট বক্তৃতাকে শেষ করলাম। এবং ছোট্ট একটা গান করি স্যারের জন্যে। বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার তর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাবড়ি ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাবড়ি ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড়ি চলা, তেমনি তোমার নিবিড়ি চলা, মরমের মূল পথরে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তর সুখ, তেমনি তোমার নিবিড়ি চলা, তেমনি তোমার নিবিড়ি চলা, ভেতরের মিল বন্ধরে আমার ভেতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে।
ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। হ্যাঁ, উনি ওনার মনের কথা সঙ্গীতের মধ্য দিয়ে প্রকাশ করলেন। বাইরে অপেক্ষা করছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা সুখেন্দ্রবাবুকে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে। তোমরা ভিতরে চলে এসো, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা চলে এসো, সুখেন্দ্রবাবুকে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে যে শ্রদ্ধা, সেটি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন সুখেন্দ্রবাবুকে। সুখেন্দ্রবাবুকে একটু অনুরোধ করছি একটু দাঁড়াতে, ওদের উপহারটা সঙ্গে নিতে। ছাত্রছাত্রীরা তোমরা বিচলিত হবে না, আর মাত্র 10-15 মিনিটের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। এখন সুখেন্দ্রবাবু সম্পর্কে কিছু কথা বলবেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় উজ্জ্বল কুন্ডু মহাশয়, এবং তারপরে আমরা শুনে নেব আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রাণ পুরুষ, যাকে নিয়ে যাকে ঘিরে আমাদের এই অনুষ্ঠান, সুখেন্দু ভট্টাচার্য মহাশয়ের কর্মজীবনের অভিজ্ঞতা এবং আমাদের প্রতি তার উপদেশ, সেটি আমরা শুনে নেব। এখন আমি ডেকে নিচ্ছি উজ্জ্বল বাবুকে কিছু বলার জন্য। সম্মানীয় দেবগোপাল বাবু, আমাদের প্রিয় সুশীল বাবু, সুশীল দা, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং অভিভাবক, বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আচ্ছা, ছোট ছোট বাচ্চারা সামনে বসে আছো, ব্ল্যাকবোর্ডে কি লেখা আছে বলো তো? আমি এই কারণে বললাম, তোমরা কি এর অর্থ বোঝো? কি বলো তো অর্থ? আচ্ছা, আমি একটু বলি, তোমরা সুখেন্দুবাবুকে কম পেয়েছো, কারণ তোমরা সবাই তো ভর্তি হয়েছো 5, 6, সুখেন্দুবাবুকে একটু কম পেয়েছো। সুখেন্দুবাবু একটু ওপর ক্লাসে পড়ান। আমি ইচ্ছা করি গতকাল সুখেন্দুবাবুকে অনুরোধ করেছিলাম ক্লাস 7-এ একবার যাওয়ার জন্য, আমি ওই কারণেই। যাই হোক, এটা অর্থ হচ্ছে কর্মক্ষমতা কমে যায় না, কিন্তু কোনো একটা প্রতিষ্ঠানে যখন মানুষ যুক্ত থাকে, তার একটা নির্দিষ্ট বয়স থাকে, সেই বয়সের পর সেখান থেকে অবসর নিতে হয়। এটা সরকারি নিয়ম, এটা সবাইকেই নিতে হবে। তোমরা আর একটু বড় হলে বুঝবে, এর অর্থটা আরো ভালো করে বুঝবে। একটা মানুষ প্রায় 29 বছর সরকারি চাকরি ছেড়ে, সরকারি চাকরি করতে করতে উনি পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় 9-এ, ওখান থেকে এমএসসি করেছেন চাকরি করতে করতেই ওখান থেকে উনি বিএড করেছেন। তারপর ওই যে বিকাশবাবু বললেন যে ছাত্রদের সঙ্গে থাকবেন, ছাত্রছাত্রীদের মধ্যে থাকবেন, কিছু দেবার চেষ্টা করবেন, এই ভাবনায় তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমাদের এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন সেই 1996 সালে 3 এপ্রিল। এখন যেমন এই জায়গাটা দেখছো, তখন কিন্তু অতটা উন্নত হয়নি, তখন এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছিল, বিঘাটি গ্রাম পঞ্চায়েত ছিল, হয়ে গেছে।
যাই হোক, এই বিল্ডিং টিল্ডিং এরকম স্কুলে, যাই হোক সেটা অন্য ব্যাপার। হ্যাঁ, মেঝেটা কাঁচা ছিল। তারপরে এইদিকে রুমগুলো হয়নি, ওই পাশে টালির রুম ছিল। হ্যাঁ, যাই হোক, একটা গ্রাম্যতা ছিল আর কি। তা তিনি তো সারাপুলিতে থাকতেন, ওখান থেকে তিনি আসতেন, আগে ট্রেনেই আসতেন। এই কয়েক বছর হলো উনি সাইকেলে যাতায়াত করছেন, তার আগে ট্রেনেই যাতায়াত করতেন। আমি এসেছি 99 সালে, মানে জাস্ট ওনার 3 বছর পর। সেই সময় থেকে আমরা দেখছি, এবং ওনার আদি বাড়ি মানে কি বলবো, বাবা বা দাদু দেশের বাড়ি, সেটা হচ্ছে বীরভূম জেলায়। আর আমার বাড়ি বর্ধমান জেলায়, একদম বীরভূম লাগোয়া। সেজন্য প্রথম দিন থেকে ওনার সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। আর কেমন শিক্ষক ছিলেন, কেমন পড়াতেন, সেটা তোমাদের থেকে ভালো কেউ তো বলতে পারবে না। আমি যেটুকু বুঝেছি, আমারও এই দায়িত্ব নেওয়ার আজকে 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরের মধ্যে আমি যা দেখেছি, কোনো কাজ উনি না বলতেন না, এগিয়ে এসে কাজ করতেন। একজন শিক্ষক, সে যে শুধু শিক্ষা দান করবেন তা নয়, সেটা উনি দেখিয়ে দিয়েছেন। অফিসের কাজ বলো, বিভিন্ন রকম কাজ, অন্যের কাজও করে দিয়েছেন। আমার তো মনে হয় লাস্ট দিনে যেদিন ওই ফিস জমা দেওয়া হয় অফিসে, সেদিন খুব ভিড় হয়। আমাদের অফিসে শুভেন্দুবাবুকে উনি হেল্পও করেছেন, সেই কাজও করেছেন, যে এতে যে আমার মর্যাদা হানি হবে এই ব্যাপারটা কিন্তু উনি একদমই দেখতেন না। বিভিন্ন ধরনের পোশাক পরতেন, মানে পরে আসতেন স্কুলে, প্যান্ট শার্টও পরেছেন, ধুতি পাঞ্জাবি পরেছেন, পাতলুন পাঞ্জাবি পরেও কোনোদিন এসেছেন। আর পড়াশোনার দান করা ছাড়াও ইকো ক্লাব বলো, বিভিন্ন রকম বিজ্ঞানের সেমিনার, প্রজেক্ট, এই সমস্ত কাজ তিনি করতেন। এমনকি লেখালেখি উনি করেন, তোমরা শুনেছ। ইংলিশ পত্রিকায় নিয়মিত ওনার লেখা বের হয়, আমাদেরকে মাঝে মধ্যে দেখিয়েছেন, সেটা আমরা দেখেছি। আর একটা কথা বলবো এর বাইরে, 2 নম্বর ইনিংস শেষ হলো স্যার। প্রথম ইনিংসটা অনেক লম্বা, স্টুডেন্ট লাইফটা। দ্বিতীয় ইনিংসটা হচ্ছে তার মানে অফিসিয়ালি কর্মজীবন। এরপরে থার্ড ইনিংস শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। একটু ভালো করে তো খেলতেই হবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্কুলে নিশ্চয়ই আসবেন, আমরা অবশ্যই যোগাযোগ রাখবো। এটাই আমাদের স্কুলের পরম্পরা। আমরা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো কাজে প্রাক্তন স্টাফদের, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যাদের অবদান অপরিসীম বলে আমি মনে করি, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। তিনারা আসেন। দেবগৌবাবু তো সবসময়ই আসেন ছুটে, আমরা যখনই ওনাকে বলি উনি সবসময়ই আসেন। সম্পর্কটা থাকবে, আপনি আসবেন স্কুলের, কি বলবো, আর অফিসিয়ালি না আসলেও এমনি আসবেন। আমাদের স্কুলের তো এখন প্রয়োজন ভীষণ, টিচার তো নেই। রসায়নে উনি একজনই টিচার ছিলেন, 11-12 যে কি হবে জানি না। যাক, উনি সাহায্য করবেন বলেছেন, সেগুলো তোমাদের জানার বিষয় নয়, সেগুলো আলাদা বিষয়। স্যারকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি এরপরেই আমরা আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি সুখেন্দু ভট্টাচার্য মহাশয়ের মূল্যবান কথা, তার স্মৃতি এবং আমাদের সম্পর্কে তার মূল্যবান কিছু পরামর্শ উপদেশ, সেগুলো শুনে নেব। সুখেন্দু বাবুর কাছে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। মাননীয় সভাপতি শ্রদ্ধেয় দেবগোপাল বাবু, উপস্থিত সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, বর্তমান প্রাক্তন এবং তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ওখানে মিড ডে মিলের দিদিরা আছেন, সবাইকে সম্বোধন করে
আমরা যখন ক্লাসে শিক্ষকতার পেশায় যুক্ত হই, এর একটা ট্রেনিং নিতে হয়, তাকে বলে বিএড ট্রেনিং। তো সেখানে বলতেন যে ক্লাসে যাওয়ার আগে লেসন প্ল্যান তৈরি করো, ক্লাসে কি পড়াবে সেটা খাতায়। পরের দিকে অনেক রকম ট্রেনিং আমাদের হয়েছে। কিছুদিন আগে ডেস্ক একটু ঘাঁটতে গিয়ে দেখলাম হ্যাঁ কিছু লেসন প্ল্যান রয়েছে। তো আজকে এই শেষ দিনে তোমাদেরকে কি বলবো এটা ভাববার সময় দেখলাম যে একটু এলোমেলো হয়ে যেতে পারে, একটু লেসন প্ল্যান তৈরি করি। অর্থাৎ আমি একটা লেখা তোমাদের জন্য রেডি করলাম, একটু ভেবে সেটা বলবো আর কি। এটা হলো সেই লেসন প্ল্যান। তোমরা আজ এখানে সমবেত হয়েছ কোনো বৈষয়িক দরকারে নয়, তোমরা উপস্থিত আছো হৃদয়গত অনুভূতিগত কারণে। স্মৃতির পথ দিয়ে আমরা আরেকবার হাঁটতে এসেছি। এই বিদ্যালয় হলঘর, এই হলঘর ঐতিহ্যশালী, অনেক ঘটনার সাক্ষী। আমি মনে করতে পারছি এই ঘরে কত ক্লাস করেছি, গার্ড দিয়েছি, কত পায়চারি করেছি, এখানে আয়োজিত কত রকমের অনুষ্ঠানে সভায় উপস্থিত থেকেছি। আমি এসে পেয়েছিলাম এই মেঝেতে ইটের উপর পয়েন্টিং করা মেঝে, পরে এই নেট সিমেন্ট হয়। কত সহকর্মীর সঙ্গ পেয়েছি এখানে ডিউটি করতে করতে। তাদের অনেকে আজ পরলোক গমন করেছেন, অনেকে অবসর নিয়েছেন বা অন্যত্র বদলি হয়ে গেছেন। তাদের সকলকে আমার শ্রদ্ধা জানাই। ঋষি বঙ্কিমচন্দ্র বলেছিলেন, স্মৃতি সততই সুখের। ছোটবেলার যে ঘটনা পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক হয়, যেমন স্যারের কাছে বকুনি খাওয়া, মার খাওয়া, বড় হয়ে সেটাই সুখদায়ক, সুখস্মৃতি হয়ে থাকে। সেই বয়সে মনে হয় কবে বড় হব, বড় হয়ে মনে হয় শৈশবের বা ছাত্রাবস্থার দিনগুলো বোধহয় বেশি ভালো ছিল। লুইস ক্যালোরের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, যারা পড়েছো, তোমরা একটু পড়াশোনা কতটা করো জানবে, তাহলে পড়ে নেবে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। সেখানে অ্যালিস একটা মেয়ে, তাড়াতাড়ি বড় হতে চেয়েছিল, সে একটা ওষুধ খেয়ে ফেলেছিল, খুব বড় হয়ে গেছিল। তাতে সে এত কেঁদেছিল যে চোখের জলে সে মানে ভাসছিল। তারপর আরেকটা ওষুধ খেয়েছিল, তাতে আবার একদম ছোট্ট হয়ে গেছিল। তখন ওই যে জল, চোখের জল ছিল, তাতে সাঁতার কাটতে শুরু করেছিল। তোমরা পড়াশোনা ভালো করে করবে, ভালো আচরণ করবে, সহবত শিখবে, ডিসিপ্লিন মেনে চলবে, এইসব কথা আর কি, যা এতদিন বলে এসেছি। আজকে আর তা নিয়ে নতুন করে কিছু বলবো না। আজ বরং একটু অন্যভাবে, একটু রিফ্লেক্টিভ ভাবে তোমাদের কিছু বলতে ইচ্ছা করছে। আলেকজান্ডার দ্য গ্রেট ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন, ম্যাসিডোনিয়ার ব্যাসিলিস, পারস্যের শাহেনশাহ, মিশরের ফারাও, এশিয়ার অধিপতি। মাত্র 28 বছর বয়সে সমগ্র পৃথিবীর প্রায় অর্ধেকটা দখল করে নিয়েছিলেন। পারস্য জয় করার পর সব বিজিত রাজাদের, মানে যেসব রাজাদের উনি হারিয়েছেন, তাদের নিয়ে একটা সভা করলেন। তোমরা আমাদের দেশীয় রাজার কথা জানো, পুরু রাজা, অনেকে জানো। তাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন পুরু রাজার পরাক্রম দেখে। তো এই যাদেরকে হারিয়ে দিলেন তাদের নিয়ে সভা করলেন। তখন ওই সভায় একজন প্রশ্ন করলেন তাকে যে, আচ্ছা আপনি তো সব এদেরকে যুদ্ধ করে হারালেন, এত অধিকার করলেন, তাহলে আপনি আবার এদেরকে নিয়ে সভা করলেন, কি এর কারণ কি? তখন তিনি উত্তর দেন, বেয়াদবের থেকে আদব শিখেছেন। আমি এই ঘটনাটা বলার উদ্দেশ্য এই, তোমাদের এই যে মাঝে মাঝে বলা হয় ডিসিপ্লিন হবে, ভালো হবে, তোমরা তো এটা প্রশ্ন আসতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কি করে? খারাপটা দেখবে, অটোমেটিক তোমাদের কাছে চলে আসবে সামনে, তাহলে সেখান থেকে বুঝতে পারবে কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব। খারাপ ভালো দুটোকেই দেখতে হবে, আমাদের সামনে সবসময় তা চলছে। তাই নিজের কাছেই নিজে শিক্ষক হয়ে উঠতে পারবে যে এটা, এই আচরণ আমি করব, এটা গ্রহণ করব, এটা বর্জন করব।
এরপরে যে কথা সেটা হচ্ছে বই পড়া। এই অভ্যেস তোমাদের করতেই হবে যেভাবে হোক। একবার যদি এটা করে ফেলতে পারো তাহলে দেখবে এর চেয়ে ভালো অভ্যেস আর পায় না, তখন ওটাতে আকর্ষণ অনুভব করবে। কারণ বই এমন একটা জিনিস যেটা পড়তে পড়তে অন্য কিছু করা যায় না। তুমি কথা বলতে বলতে, গান শুনতে শুনতে, এখন তো টিভি দেখছো, মোবাইল ঘাঁটা, এসব তো করতেই পারছো। কিন্তু বই পড়লে আমাদের সব ইন্দ্রিয় যখন ওই বইয়ের পাতাটা পড়ছো তার ভেতর ঢুকে যাচ্ছে, সব কিছু একসঙ্গে তার ভেতর কেন্দ্রীভূত হয়ে যাবে। তো বই পড়ার অভ্যেসকে তৈরি করতে হবে, যাদের আছে তাদের আরো বাড়াতে হবে। আর একবার যদি ভালো লেগে যায় তখন দেখতে এর চেয়ে ভালো আর অভ্যাস পায় না। এতে কি হয়, এর মধ্যে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হবে, একটা যুক্তিবোধ তৈরি হবে, নিজের সম্পর্কে আত্মসম্মান বোধ তৈরি হবে, সচেতনতা তৈরি হবে। কারণ অত অত বই পড়ছি মানে কি, সে জানা লিখে গেছেন তার মননের সঙ্গে তিনি যা ভেবেছেন তার সঙ্গে একাত্ম হচ্ছে। ধরো এখন তোমরা সবাই বসে আছো, এখন হঠাৎ কেউ খবর দিল যে ওই মোড়ের মাথায় রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, কি কাজী নজরুল ইসলাম এসছেন। আমরা কি করবো, বইটা ফেলে দিয়ে দৌড়ে গিয়ে সত্যি সত্যি কিনা দেখতে যাচ্ছি। কিন্তু সে তো আমরা জানি যে সেটা বাস্তবে নয় সম্ভব। কিন্তু হ্যাঁ, তারা আছেন। কোথায় আছেন? তারা তাদের ওই লেখার মধ্যে প্রতিটা ছত্রে আছেন। তাহলে আমরা যদি লেখা আর ছত্রটাকে অনুভব করতে পারি তাহলেই তাদের সঙ্গে আমাদের যোগ হয়ে গেল। শুধু পুষ্পস্তবক দেওয়া, মাল্যদান করা, যেসব মেন তিথিতে আমরা করে থাকি তা তো করছি, তো করতেই হবে। কিন্তু তার মননের সঙ্গে আমার মননকে যুক্ত করে ফেলতে পারবো একমাত্র তার লেখা থেকে বা তাদের অন্যান্য কাজ থেকে, সৃষ্টির কাজ। এখনই দিদিমণি এত ভালো ভালো গান করলেন, তোমরাও করলে। তো এইসবের থেকে আমাদের মনের মধ্যে কিরকম একটা পাল্টে গেছে, পরিবেশটা পাল্টে গেছে। এই হলো সৃষ্টির মাহাত্ম্য। সেই জন্য আমি বলবো তোমরা রুচিশীল হবে, সৃষ্টিশীল হবে, এগুলো একটু ভাবতে হবে। ভাবো তোমরা, আসলে ভাবার সময়টা খুব কম থাকছে, খুব মানে খুব তাৎক্ষণিক হয়, যার জন্য ওটা স্টে করে না। কিন্তু তোমাদের মধ্যে সব আছে। আমাদের কাজ হচ্ছে এগুলোকে একটু জাগিয়ে দেওয়া, একটু উস্কে দেওয়া তোমাদের এই চেতনাগুলো। এই দিকটা একটা বলবা। একজন বলছিলেন, বুকস আর দি গ্রেটেস্ট ট্রেজার্স, ফর লার্নিং এজ ইজ নো বার, লার্ন নট জাস্ট ফর ইউর স্কুল বাট লার্ন ফর লাইফ। জীবনের জন্য শেখো। দি ডে ইউ স্টপ লার্নিং ইজ দি ডে ইউ স্টপ লিভিং। যেদিন আমরা শিখতে পারছি না সেদিন আমরা বেঁচে নেই, জানবে। যতক্ষণ অব্দি প্রাণ আছে ততক্ষণ অব্দি শিখছি। দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাম তোমরা শুনে থাকবে। 27 বছর কারারুদ্ধ ছিলেন, বর্ণবিদ্বেষ ছড়িয়েছেন ওই দেশ থেকে, পরে ওই দেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। তিনি একবার বলেছিলেন, আমি কখনো হারিনি, হয় জিতেছি নয় শিখেছি। নেভার লস্ট, আইদার ওয়ান অর লার্নড। তাই পৃথিবীতে যে কটা কাজ আছে, বই পড়া তার মধ্যে একদম টপে। আর একবার অভ্যেস হয়ে গেলে বই পড়ার মতো আকর্ষণীয় বিষয় আছে। দেখো, জ্ঞান চর্চার মধ্যে মনুষ্য জীবনের প্রকৃত উত্তরণ ঘটে। আমাদের দেশের মনীষীদের দেখো, রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়, ওই রকম আরো আরো মহান সৃষ্টিশীল মানুষ তাদের কাজের মাধ্যমে, লেখার মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে আমাদের সমাজ গঠনে যে ভূমিকা রেখে গেছেন তার চিরস্মরণীয়, অনুকরণীয়। আমরা সেই সব মহান মানুষদের একাত্মতা অনুভব করতে পারবো একমাত্র তাদের লেখা পড়ে বা তাদের সৃষ্টিকর্ম দেখে, উপলব্ধি করে। আর একটা ব্যাপার মনে রাখবে, সমাজ, মানুষ যে সমাজবদ্ধ জীব, এ কথা সর্বদা মাথায় রাখতে হবে। সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি কিভাবে ওই যখন করোনা অসুখ এলো, কোভিড, কিরকম আমাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল একে অপরের থেকে। আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, ঘরের মধ্যে বদ্ধ হয়ে বেরোতে পারবো না। সেটা কেন? আমরা সমাজবদ্ধ জীব, তাই একাকিত্বটা আমরা প্রচন্ড ভাবে অনুভব করছিলাম।
আমরা সব বাধা নিষেধ টপকে অনেক সময় লুকিয়ে লুকিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে গেছি, অথবা ফোনে ফোনে যোগাযোগ রেখেছি। কারণ মানুষ একা বিচ্ছিন্নভাবে বাঁচতে পারে না, মানুষের জীবন ধারণের জন্য সমাজ চাই। আর এই সমাজকে সুস্থ, সংবেদনশীল, যথাসম্ভব কলুষ মুক্ত এটা রাখতে গেলে আমাদের নিজে নিজে সাধ্যমতো কাজ করে যেতেই হবে। তোমরা ছাত্ররা কেউ কম মেধাবী, কেউ বেশি মেধাবী হতেই পারে, কিন্তু পরিশ্রমী হতে হবে সবাই। তাহলে তোমরা যে যা কাজে হাত দেবে, তা সে পড়াশোনা হোক, খেলাধুলা হোক, শিল্প সাহিত্য, গান বাজনা হোক বা অন্য কিছু, সুফল পাবেই। আর তখন নিজের কাছে নিজের একটা অদ্ভুত ভালো লাগা অনুভব করতে পারবে, যা তোমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই বিদ্যালয়ের কাজে এসে আমি এখানকার ছাত্রদের মতো, ছাত্রীরাও আছে 11-12 এরকম ভোলে ভালা, দুষ্টুমিতে ভরা, অথচ নিষ্পাপ যে মানব সম্পদের সান্নিধ্য পেয়েছি, সেটাই আমার কাছে মূল্যবান ট্রেজার হয়ে আছে, থাকবে। ব্যক্তি জীবনে ছাত্রদের কাছ থেকে উপকার পেয়েছি। আমি শিক্ষককে আমি শুধু করেছি তা নয়, আমি সেটা আজকে উল্লেখ করতে চাইব। দুটো অকেশন আমার মনে আছে। ছান্দ সাহা আমাদের ছাত্র, আমি যে বছর জয়েন করি, ইন্টারভিউ আমাদের একটা ক্লাস টিচিং হতো, ওই ক্লাসে ছিল, তখন বোধহয় ক্লাস 12 সায়েন্সে পড়ে, 11 সায়েন্সে পড়ে। তো 2004 সালে আমার মায়ের সেরিব্রাল স্ট্রোক হলো। আমরা এই শ্রীরামপুর, আমার বাড়ির কাছাকাছি হাসপাতাল, নার্সিং হোম চিকিৎসা করে সে প্রায় হাল ছেড়ে দেওয়া। ছান্দ সাহার সঙ্গে একটা যোগাযোগ হলো, ওরই বন্ধু কৌশিক নম্বর দিল, সে স্কুল শিক্ষক হয়েছে। ছান্দোষ আমাকে একটা ব্যবস্থা করে দিল। তখন আমাদের মোবাইল ফোন আসেনি, আমার ভাগ্নের মোবাইল ফোন দিয়ে মেডিকেল কলেজেও তখন কর্মরত, বললো 12টার সময় নিয়ে আসতে চায় রাত্রে। একটা অ্যাম্বুলেন্স, আমি বৈদ্যবাড়ি মিউনিসিপ্যালিটির অ্যাম্বুলেন্স নিয়ে মাকে নিয়ে 12টায় গেছি। ও মানে আমার এখন মনে পড়ে যে আমার বোতাম লাগাতে লাগাতে এসে মাকে ভর্তির ব্যবস্থা করলো, ওষুধপত্র দিল, এবং দেখে মনে হয় একটা লিডারশিপ, মেডিকেল কলেজের মতো জায়গায় ওইখানে ইমার্জেন্সিতে লিডারশিপ। তো খুব ভালো লাগলো সেটা। তারপরের দিনে মানে মেঝেতে ভর্তি হলো সেদিন রাত্রে, সকালে ডেট হয়ে গেল। তারপরে ডাক্তাররা দেখে মা সেই যাত্রা প্রাণে বেঁচে গেলেন। 2004 সাল। আমার মা প্রয়াত হয়েছেন 2023 সালে। তাহলে এই যে ছাত্র থেকে আমি পেয়েছি, শিক্ষক যা দিয়েছি কিন্তু সরাসরি উপকার। আবার একবার শ্রীরামপুর কোর্টে একটা ওই মিউটেশন সংক্রান্ত ব্যাপারে আমার আরেক ছাত্র সব্যসাচী দাস, তার সঙ্গে দেখা, সবাই সদ্য পাশ করে বেরিয়েছে হয়তো, সে আমাকে দেখে আর কিছু করতেই দিল না। কোর্টের যত রকম কি কাগজ কত ফিল আপ করতে হয়, সে নন জুডিশিয়াল পেপারটা ও সব করে সে সব মিউটেশনে কাটি হয়ে গেল। তাই ভেবেছি এই দুজনের কথা আজ আমার মনে এসেছে যখন আমি বলবোই, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমরাও ভবিষ্যতে দেখবে এরকম অনেকের মানুষের কল্যাণে কাজে লেগে যাবে। এবার শেষ করব রবীন্দ্রনাথকে স্মরণ করে উদ্ধৃতি দিই, যদি অমর না হতে পারি তোমাদের মাঝখানে লোভী যেন ঠাঁই, তোমরা ভুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটায়, হাসি মুখে নিয় ফুল, তারপরে হায় ফেলে দিও সে ফুল যদি শুকায়। তোমাদের অনেক ধন্যবাদ, অকুণ্ঠ ভালোবাসা স্নেহ জানাই। আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত করব এই কারণেই, এরপরে আমাদের আরো একটি অনুষ্ঠানের পর্ব আছে। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিদ্যালয়ের সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে। তাদের সঙ্গে আমাদের আরো একটি ঘরোয়া অনুষ্ঠান হবে, সেখানে
আর মাত্র একটা মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। এই লোক সামলাতে পারলাম না, যেহেতু সুখেন্দু বাবু আমার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং আমারও ওনাকে খুবই ভালো লাগে। জাস্ট 1.5 মিনিটের একটা ছোট কবিতা আমি একটু পাঠ করছি। আমি একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো তুলতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 1.5 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। নমস্কার জানাই।